আজ আমরা ক্লাস 11 এর বিহেভিয়ার অফ গ্যাসেস অর্থাৎ গ্যাসের আচরণ এই অধ্যায়টা আলোচনা করব। গ্যাসের আচরণ এই সাব ইউনিট রয়েছে। এক হচ্ছে বিহেভিয়ার অফ গ্যাসেস ইন ম্যাক্রোস্কোপিক ভিউ, আরেকটা হচ্ছে বিহেভিয়ার অফ গ্যাসেস ইন মাইক্রোস্কোপিক ভিউ। আমাদের এই ম্যাক্রোস্কোপিক ভিউ এবং মাইক্রোস্কোপিক ভিউ ডিফারেন্সটা একটু ক্লিয়ার করে রাখতে হবে। বলছে গ্যাসের ম্যাক্রোস্কোপিক ভিউর অর্থ হচ্ছে যে আমরা একটা গ্যাস সিলিন্ডারে গ্যাস রয়েছে, তাকে আমরা বাইরে থেকে অবজার্ভ করছি, তার একটা প্রেসার রয়েছে, তার ভলিউম রয়েছে, টেম্পারেচার রয়েছে, দিয়ে রিলেটেড তাদের মধ্যে এই সমস্ত প্যারামিটারের মধ্যে বিভিন্ন সম্পর্ক বা গ্যাস লগুলো আলোচনা করি। আর সাব ইউনিট 2 তে যেখানে বিহেভিয়ার অফ গ্যাসেস রয়েছে, যেটা মাইক্রোস্কোপিক ভিউ, এটার আরেকটা নাম রয়েছে যেটাকে বলা হয় কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এখানে মূলত আমরা গ্যাসকে বাইরে থেকে আলোচনা না করে গ্যাসের মধ্যে ঢুকে তার যে সমস্ত অণু পরমাণু রয়েছে সেই সমস্ত অণু পরমাণু নিয়ে আমরা আলোচনা করি। সেই সমস্ত অণু এবং মাইক্রোস্কোপিক ভিউতে আমরা যে সমস্ত গ্যাস অণুগুলো রয়েছে তাদের ভর, তাদের বেগ, তারা কিভাবে দেওয়ালে গিয়ে ধাক্কা দিচ্ছে আধারের এবং এইভাবে বিভিন্ন প্যারামিটার রিলেটেড আলোচনা করি। এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ। অর্থাৎ মোটা অর্থে গ্যাসকে বাইরে থেকে অবজার্ভ করার সেন্স হচ্ছে ম্যাক্রোস্কোপিক ভিউ, এবং গ্যাসের ভেতরে গিয়ে অণু পরমাণুকে অবজার্ভ করে গ্যাসের আচরণ ব্যাখ্যা করা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এরপর আমাদের এই এই চ্যাপ্টারে আমরা গ্যাসের ম্যাক্রোস্কোপিক ভিউ আলোচনা করব। ম্যাক্রোস্কোপিক ভিউ মূলত কিন্তু ক্লাস আমাদের ক্লাস 10-এ যে অংশটা ছিল সেই অংশটা হচ্ছে আমার ম্যাক্রোস্কোপিক ভিউ। এখানে মূলত আমরা গ্যাস ল গুলো নিয়ে আলোচনা করি। যেমন আমরা প্রথম গ্যাস ল আমাদের হাতে রয়েছে বয়েলস ল। বয়েলস ল মূলত আমাদের স্থির উষ্ণতায় চাপ এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক নির্দেশ করে। বয়েলের সূত্রের স্টেটমেন্ট যদি আমরা বলি, সেখানে আমরা পাই যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/p, এবং সেখানে কনস্ট্যান্ট ইউজ করার পর আমরা যে সূত্রটা পাই সেটা হলো পিভি ইকুয়ালস টু কে, কনস্ট্যান্ট। এইখানে আমাদের যে স্থির প্যারামিটারগুলো হচ্ছে সেটা হচ্ছে একটা গ্যাসের ভর এবং আরেকটা হচ্ছে উষ্ণতা। এই হচ্ছে আমাদের। তারপর রয়েছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র আমাদের মূলত ডিফাইন করে যে টেম্পারেচার বাড়ালে আয়তন বাড়ে। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যা আয়তন রয়েছে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ প্রতি 1 ডিগ্রি বাড়ানোর জন্য গ্যাসের আয়তনের যে বৃদ্ধি হয় তা হলো V0/273। যদি আমরা টি ডিগ্রি বাড়াই তাহলে তার আয়তন যে বৃদ্ধি সেটা হচ্ছে V0 × T/273। অর্থাৎ পুরনো যা আয়তন তার সঙ্গে যদি যোগ করি তাহলে আমরা নতুন আয়তন পেয়ে যাই VT সমান V0 1 + T/273। এইভাবে আমরা চার্লসের সূত্র ম্যাথমেটিক্যাল ফর্ম রেডি করতে পারি। আমরা যে প্রেসার ল রয়েছে সেটাও এক্সাক্ট একই রকম, এখানে শুধুমাত্র পরিবর্তনশীল রাশি এবং স্থির রাশির চেঞ্জ রয়েছে। যেমন প্রেসার লতে আমরা যে সম্পর্ক উল্লেখ করি সেটা মূলত প্রেসারের সঙ্গে টেম্পারেচারের, আর সেক্ষেত্রে আয়তন কনস্ট্যান্ট, অর্থাৎ এক্সাক্ট একই রকম। স্থির আয়তনে প্রেসার ল হচ্ছে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যে প্রেসার তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এই তিনটে গ্যাস ল আমরা এখানে আলোচনা করলাম। আমরা পাচ্ছি পরম শূন্য উষ্ণতা নিয়ে আমরা আলোচনা করি। পরম শূন্য উষ্ণতা আমরা যদি চার্লসের সূত্র বসাই তাহলে চার্লসের সূত্র দেখছি যে চার্লসের সূত্রে কি রয়েছে, ভিটি ইকুয়ালস টু, অর্থাৎ টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যে আয়তন সেটা ভিটি সমান V0 1 + T/273। এখন এইখানে উষ্ণতা যদি আমরা টি সমান -273 ডিগ্রি সেলসিয়াস বসাই, আমরা ক্যালকুলেশনে বসালে দেখতে পাই যে আয়তন 0 হচ্ছে। অর্থাৎ স্থির চাপে যে নির্দিষ্ট উষ্ণতায়
স্থির চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভর বিশিষ্ট গ্যাসের আয়তন অন্তত তত্ত্বীয় বিচারে শূন্য হয়, সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। অর্থাৎ পরম শূন্য উষ্ণতার সংজ্ঞাতে এই তত্ত্বীয় বিচারে কথাটা ব্যবহার করা উচিত। কারণ হচ্ছে যে এক হচ্ছে আমরা এই রকম নিম্ন উষ্ণতাতে পৌঁছাতে পারি না, তাছাড়াও এই রকম টেম্পারেচার গ্যাসের সিস্টেমের বা গ্যাসের সিস্টেমের কমাতে কমাতে একসময় সেই গ্যাস জমি আমাদের ঘনীভূত হয়ে তরল এবং তরল জমে কঠিনে পরিণত, এবং সেক্ষেত্রে সূত্রগুলি প্রযোজ্য নয়। তাহলে আমরা এই ক্ষেত্রে খাতা কলমে বা এই সূত্রে যদি আমরা বসাই, তবেই সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সেখানে কিন্তু আয়তন শূন্য পাচ্ছি। এই কারণে বলা হয় যে -273°C উষ্ণতায় অন্তত তত্ত্বীয় বিচারে আয়তন শূন্য হয়। বোঝা গেছে? এরপর রয়েছে আমরা টেম্পারেচার স্কেল একটা নতুন তৈরি করেছি। জেনারেল ভাবে একটা টেম্পারেচার স্কেল রেডি করার সময় একটা নিম্ন উষ্ণতা দরকার পড়ে, একটা উচ্চ উষ্ণতা দরকার হয়, এবং তারপর তার মাঝে যে উষ্ণতার পার্থক্য রয়েছে তাকে সমান ছোট ছোট ঘরে ভাগ করে আমরা জেনারেলি একটা টেম্পারেচার স্কেল রেডি করি। এই ক্ষেত্রে যখন আমরা কেলভিন স্কেল বা পরম স্কেল রেডি করি, সেই ক্ষেত্রে আমরা -273°C শূন্যের সঙ্গে শূন্য ধরে নিই, এবং সেখান থেকে আমরা যেহেতু এখানে কোনো উচ্চ উষ্ণতা নেই, তাই প্রতি যে কেলভিনের যে ভাগটা রয়েছে, প্রতি ডিগ্রি ব্যবধানকে আমরা 1°C সমান করে নিয়ে উষ্ণতার একটি স্কেল তৈরি করেছি। তাহলে পয়েন্ট আকারে যদি আমি ভাঙি অ্যাবসোলিউট স্কেল অফ টেম্পারেচারকে, তাহলে পরম শূন্য উষ্ণতা অর্থাৎ -273°C উষ্ণতাকে শূন্য ধরে উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে যদি 1°C সমান করে মাপা হয়, তখন যে স্কেল পাওয়া যায় সেই স্কেলকে বলা হয় পরম স্কেল। আর পরম স্কেল অনুযায়ী উষ্ণতার মানকে আমরা বলি পরম উষ্ণতা। যদি সেলসিয়াস স্কেলে কোনো উষ্ণতার মান টি ডিগ্রি হয়, তাহলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্ট ক্যাপিটাল টি সমান 273 প্লাস স্মল টি পুরো ব্র্যাকেট বাইরে কেলভিন। কেলভিনে কিন্তু ডিগ্রি চিহ্ন হয় না। এই কেলভিন স্কেলের ক্ষেত্রে মনে রাখা উচিত দুটো বিষয়। এক, যে কেলভিন স্কেলে বা পরম স্কেলে উষ্ণতার কোনো ঋণাত্মক মান পাওয়া যায় না, কারণ মহাবিশ্বের সব থেকে কম উষ্ণতা যেটা -273°C, তাকে আমরা এখানে শূন্য হিসেবে কনসিডার করি। কাজে তার থেকে কম উষ্ণতাও পাওয়া সম্ভব নয়, এবং কেলভিন স্কেলে ওই জন্য ঋণাত্মক ভ্যালু পাওয়াও সম্ভব নয়। আর আরেকটা বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতার পরিবর্তনের মান সেলসিয়াস স্কেলের উষ্ণতার পরিবর্তনের মানের সঙ্গে সমান। অর্থাৎ এখানে একটু বোঝার দরকার যে 10°C এই পার্টিকুলার উষ্ণতাকে যদি আমরা কেলভিনে পরিণত করি, তাহলে 10 প্লাস 273 কেলভিন, অর্থাৎ ওখানে আমার 283 কেলভিন। অথচ যদি আমাদের দেওয়া থাকে যে সেলসিয়াস স্কেলে উষ্ণতার পরিবর্তন 10°C, মনে রাখবে সেক্ষেত্রে কেলভিনের ক্ষেত্রেও উষ্ণতার পরিবর্তন কিন্তু 10 কেলভিন। এরপর এই যে অ্যাবসোলিউট নতুন আমরা স্কেল রেডি করেছি, এই স্কেলের রেসপেক্টে আমরা যদি চার্লসের সূত্রকে লিখি, তখন সেটাকে আমরা চার্লসের সূত্রের বিকল্প রূপ বলে থাকি, বা আমরা বলি পরম উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র। সেখানে আগের যে পুরনো ফর্ম রয়েছে চার্লসের সূত্র, সেখান থেকে ডেরিভেশন করে নিয়ে আসা যায়, এবং ফর্মটা অনেক ছোট আকারে হয়, যেখানে আমরা দেখাচ্ছি যে ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ আয়তন স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এক্সাক্ট একই রকম করে আমাদের যা চাপের সূত্র ছিল, সেই চাপের সূত্রকেও আমরা সহজেই সেখানে কিন্তু কেলভিন স্কেলে নিয়ে আসতে পারি, এবং সেক্ষেত্রে সূত্র দাঁড়ায় যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এই দুটো হচ্ছে আমাদের চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র পরম উষ্ণতার সাপেক্ষে। এদের এবং বয়েলের সূত্রের বিকল্প রূপ বলে থাকি। এরপর আমরা আলোচনা করছি কম্বিনেশন অফ চার্লস ল এবং বয়েলস ল। যদি আমরা চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রকে একসঙ্গে করি,
তাহলে আমাদের যে সূত্র দাঁড়ায়, আমাদের বয়েলের সূত্র প্রথমে দেওয়া ছিল যে উষ্ণতা যদি স্থির থাকে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/p। আর চার্লসের সূত্র অনুযায়ী হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, ভি প্রপোর্শনাল টু টি। দুটোকে একসঙ্গে যখন আমরা করি তখন যে সূত্র পাই তা হচ্ছে যে ভি প্রপোর্শনাল টু টি বাই পি। এরপর ভি প্রপোর্শনাল টু টি বাই পি করার পর আমরা কনস্ট্যান্ট ইউজ করছি কে, সেখান থেকে আমরা পাচ্ছি পি ভি বাই টি ইকুয়ালস টু কে আর পি ভি ইকুয়ালস টু কে টি। এটা হচ্ছে চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। এরপরে আমরা আসি অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রের যে স্টেটমেন্ট তাতে বলা রয়েছে যে একই চাপ এবং উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে, সেটা মৌলিক বা যৌগিক হতে পারে, সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ আমরা যদি কোনো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় x লিটার হাইড্রোজেন গ্যাসে দেখি n সংখ্যক অণু আছে, তাহলে ওই উষ্ণতা এবং চাপে অ্যাভোগাড্রো সূত্রানুযায়ী x লিটার অক্সিজেন তুমি নিতে পারো, x লিটার কার্বন ডাইঅক্সাইড নিতে পারো, সব ক্ষেত্রেই n সংখ্যক অণু থাকবে। ঠিক আছে? এরপরে এই সমস্ত জায়গাতে শুধুমাত্র মনে রাখা দরকার যে অ্যাভোগাড্রো সূত্রে কিন্তু যে আয়তন উল্লেখ করেছে সেটা গ্যাস অণুগুলির আয়তন নয়, সেটা গ্যাস কতটা জায়গা জুড়ে রয়েছে সেই আয়তনকে প্রকাশ করে, অর্থাৎ গ্যাস পুরোটা কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা। আর এই অ্যাভোগাড্রো সূত্রে যেটা আমরা গাণিতিক ফর্ম লিখি ভি প্রপোর্শনাল টু এন, এটা মনে রাখবে, এটা কিন্তু মোল সংখ্যার সঙ্গে রিলেশন হিসেবে লেখা রয়েছে। অর্থাৎ স্থির চাপ ও উষ্ণতায় কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। এটা আমরা অ্যাভোগাড্রো সূত্রের বিকল্প বা বিবৃতি বলতে পারি, যেখানটা থেকে ম্যাথমেটিক্সটা রেডি করা হয়েছে। অর্থাৎ ভি প্রপোর্শনাল টু এন এটাতে হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সঙ্গে অর্থাৎ এর সঙ্গে সমানুপাতিক। এরপর আমরা অ্যাভোগাড্রো সূত্র থেকে যে সমস্ত অনুসিদ্ধান্তগুলো পেয়ে থাকি সেই অনুসিদ্ধান্তগুলো আমরা উল্লেখ করছি। অ্যাভোগাড্রো সূত্র আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে বা রসায়নবিদ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধাপ। এখানে যে গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্তগুলো আমরা অ্যাভোগাড্রো সূত্র থেকে পৌঁছাই তাতে হচ্ছে মৌলিক গ্যাসের যে সমস্ত অণু রয়েছে তারা দ্বিপরমাণু, অর্থাৎ এক একটা অণু দুটো করে পরমাণু নিয়ে তৈরি রয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো গ্যাসের আপেক্ষিক আণবিক ভর, কোনো গ্যাসের আপেক্ষিক আণবিক ভর গ্যাসটির বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এক্ষেত্রে আপেক্ষিক শব্দটা ব্যবহার করাটা বেশি ভালো, ব্যবহার করা উচিত। কারণ হচ্ছে যে তুমি যদি শুধু আণবিক ভর ব্যবহার করো তাহলে তার কিন্তু একক রয়েছে। আপেক্ষিক শব্দটা ব্যবহার করলে সেটা ইউনিটলেস কোয়ান্টিটি, এটা বোঝানোর সুবিধা হয়। যেহেতু ডান সাইডে বাষ্প ঘনত্ব একটা ইউনিটলেস কোয়ান্টিটি, কাজে একটা ইউনিটলেস কোয়ান্টিটির সঙ্গে একটা ইউনিটলেস কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন করাটা বেশি যুক্তিযুক্ত। এই কারণে আমরা বলি অ্যাভোগাড্রো সূত্রের 3 নম্বর যে অনুসিদ্ধান্ত রয়েছে সেটা হচ্ছে প্রমাণ চাপ ও উষ্ণতায়, যাকে আমরা সংক্ষেপে এসটিপি বলি। মনে রাখা উচিত যে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসারকে আমরা এনটিপি বলি সংক্ষেপে। এটা হচ্ছে এসটিপি, অর্থাৎ প্রমাণ চাপ এবং উষ্ণতায় এক মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এই তিনটে অনুসিদ্ধান্ত, অর্থাৎ অনুসিদ্ধান্তগুলো আবার বলে রাখি। মৌলিক গ্যাসের অণু দ্বিপরমাণুক। 2, কোনো গ্যাসের আপেক্ষিক আণবিক ভর গ্যাসটির বাষ্প ঘনত্বের দ্বিগুণ। 3, প্রমাণ চাপ ও উষ্ণতায় অর্থাৎ এসটিপিতে এক মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এগুলো হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্ত। এখান থেকে আমরা যে অ্যাভোগাড্রো নাম্বার পাই সে তার ভ্যালু আমাদের জানা রয়েছে 6.023 × 10⁻23। অনেকে 6.022 × 10⁻23 লেখে, তাতে কোনো অসুবিধা নেই। একে আমরা এন বা এনে এইভাবে আমরা প্রকাশ করে থাকি। গ্যাসের অবস্থার সমীকরণ তৈরি করার আগে বা প্রতিষ্ঠা করার আগে আমরা মোলের ধারণা একটু ক্লিয়ার করে রাখি। অ্যাভোগাড্রো সূত্রের ক্ষেত্রেও আমরা মোলের একটা প্রসঙ্গ উল্লেখ করেছি, তাই এক্ষেত্রে আমরা মোলের কনসেপ্ট হচ্ছে যে মোল হচ্ছে এসআইতে পদার্থের পরিমাণের একক। অর্থাৎ কোনো পদার্থের এক মোল বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যার মধ্যে মৌলিক কণিকার সংখ্যা
অর্থাৎ মৌলিক কণিকা বলতে অণু, পরমাণু, আয়ন বা ইলেকট্রন যে কোনো হতে পারে। সংখ্যা 0.012 কেজি C12 এ উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যার সমান। সোজা অর্থে 0.012 কেজি কার্বন C12 এ উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, অর্থাৎ 1 মোল বলতে এই পরিমাণ সংখ্যাকে বোঝায়। এই কারণে আমাদের কিন্তু যখন মোলকে সংজ্ঞায়িত করি আমরা, তখন উপাদান কণার উল্লেখ করাটা খুব প্রয়োজন। যেমন 1 মোল অক্সিজেনের পরিবর্তে আমাদের 1 মোল অক্সিজেন অণু অথবা 1 মোল অক্সিজেন পরমাণু এটা বলা বেশি যুক্তিযুক্ত। কারণ 1 মোল অক্সিজেন সঠিকভাবে নির্দেশ করেই না যে সে অণুকে বোঝাচ্ছে না পরমাণুকে বোঝাচ্ছে। মূলত তোমরা মোল বলতে এই সংখ্যাটাকে বোঝানো হয়। এই কারণে তুমি কি বোঝাতে চাইছো অণু বা পরমাণু সেটা মোলের পরে লিখে নিতে হয়। যেমন আমার বলা উচিত 1 মোল অক্সিজেন অণু অথবা 1 মোল অক্সিজেন পরমাণু। এই নাম্বার অফ মোলস ক্যালকুলেট করার বিভিন্ন উপায় রয়েছে। যেমন আমাদের যদি ভর দেওয়া থাকে তাহলে সেখানে সেই ভর থেকে আমরা তাকে মোলার মাস দিয়ে ভাগ করে, অর্থাৎ মোলার ভর দিয়ে ভাগ করে মোল সংখ্যা ক্যালকুলেট করে নিতে পারি। আমার যদি পার্টিকেল নাম্বার দেওয়া থাকে, অর্থাৎ কণার সংখ্যা দেওয়া থাকে, যেহেতু 1 মোলে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কণা রয়েছে, সেখান থেকে ভাগ করে আমরা বের করে নিতে পারি। যদি আমার এসটিপিতে আয়তন দেওয়া থাকে, তাকে 22.4 লিটার মোল ইনভার্স দিয়ে ভাগ করে আমরা মোল সংখ্যা বের করে নিতে পারি। এইভাবে আমরা মোল সংখ্যা ক্যালকুলেট করে নিতে পারি। আমাদের খুব বেশি এখানে যেগুলো প্রয়োজন হয় সেগুলো হচ্ছে মোলার মাস এবং মোলার ভলিউম। অর্থাৎ 1 মোলের যে মাস রয়েছে তাকে আমরা মোলার মাস হিসেবে কনসিডার করি, আবার যতটা জায়গা জুড়ে রয়েছে তাকে মোলার ভলিউম হিসেবে কনসিডার করি। এরপর আমরা আসি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ। যদি আমরা 1 মোলের জন্য সমীকরণ প্রতিষ্ঠা করি তাহলে তা দাঁড়ায় PV equals to RT, আর n মোলের জন্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন হয় PV equals to nRT। এখান থেকে যদি আমরা মোলার মাসের টার্মে লিখি, আমরা একটু আগেই আমরা করে দেখালাম যে মোল সংখ্যা সমান হচ্ছে গ্যাসের ভর বাই তার মোলার ভর, অর্থাৎ গ্যাসের ভরকে তার মোলার ভর দিয়ে যদি আমি ভাগ করি তাহলে মোল সংখ্যা পাই। আমরা n এর জায়গাতে সেই রিপ্লেসমেন্টটা করতে পারি। এরপরে সেখান থেকে আমরা আবার মাস যেখানে রয়েছে সেখান থেকে আমরা ডেনসিটির যে এক্সপ্রেশন সেটা আবার আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে বের করে নিতে পারি। সেখানে D সমান PM, M হচ্ছে মোলার মাস এবং R যেটা সর্বজনীন গ্যাস ধ্রুবক এবং T হচ্ছে টেম্পারেচার। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর 1 মোল PV equals to RT, আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর n মোল PV equals to nRT। যেহেতু মোল সংখ্যা মানে হচ্ছে গ্যাসের ভর বাই তার মোলার ভর, এখানে m কিন্তু আণবিক ভর নয়। আমাদের এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখা উচিত যে মোলার ভর এবং আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, এই দুটো কনসেপ্ট কিন্তু ডিফারেন্ট। আমরা আপেক্ষিক আণবিক ভর যখন উল্লেখ করি, আপেক্ষিক আণবিক ভর হচ্ছে একটা ইউনিটলেস কোয়ান্টিটি, কিন্তু মোলার ভরের কিন্তু একক রয়েছে। মোলার ভরের একক হচ্ছে গ্রাম মোল ইনভার্স, হচ্ছে। আর যদি আমরা শুধু সেখানে আপেক্ষিক আণবিক ভরের উল্লেখ যদি করি তাহলে সেটা কিন্তু একটা ইউনিটলেস। আমরা আলোচনা করছি সার্বজনীন গ্যাস ধ্রুবক, অর্থাৎ PV equals to nRT বা আইডিয়াল গ্যাস ইকুয়েশনে যে কনস্ট্যান্ট আমরা ব্যবহার করেছি সেটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক R। আমরা এখান থেকে PV equals to nRT ইকুয়েশনে দেখেইছি, আমরা যদি এর মাত্রা সূত্র বের করি, আমাদের মাত্রা সূত্র খুব গুরুত্বপূর্ণ সর্বজনীন গ্যাস ধ্রুবকের। সেখানে আমরা n মোলের ইকুয়েশন উল্লেখ করছি PV equals to nRT, সেখান থেকে আমরা R যদি বের করি তাহলে R দাঁড়ায় PV বাই NT, এবং এখান থেকে আর এর যে ডাইমেনশনাল ফর্মুলা রয়েছে সেটা বার করতে হয়। প্রেসারের ডাইমেনশন ফর্মুলা mL টু দি পাওয়ার -1 T টু দি পাওয়ার -2,
তারপরে আয়তন রয়েছে, আয়তনের জন্য এল কিউব। নিচে রয়েছে মোল সংখ্যা, যাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডাইমেনশনাল ফর্মুলা রিপ্রেজেন্টেশন করেছি, এবং থিটা ইউজ করা হয়েছে টেম্পারেচারের জন্য। সেখান থেকে পুরোটা করলে যেটা দাঁড়ায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি এন টু দি পাওয়ার -1 এবং থিটা টু দি পাওয়ার -1। এর যা একক সেটা হচ্ছে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এরপর আমরা যদি ভ্যালু উল্লেখ করি তাহলে ভ্যালুতে পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিভিন্ন পদ্ধতির যে ভ্যালু সে স্ক্রিনে রয়েছে, এবং এই ভ্যালুগুলো মুখস্থ রাখা খুব প্রয়োজন, এবং বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমাদের এই ভ্যালুগুলো দরকার হয়। এগুলো যেরকম ইউনিট প্রশ্নে বা নিউমেরিক্যাল ভ্যালুতে রয়েছে সেই রকম ইউনিট নিয়ে আমাদের ভ্যালুগুলো বসাবার প্রয়োজন। এরপর আমরা নেক্সট যে কনস্ট্যান্ট রয়েছে সেটা আমরা বোলজম্যান কনস্ট্যান্ট। বোলজম্যান কনস্ট্যান্ট হচ্ছে এই সর্বজনীন গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা বোলজম্যান কনস্ট্যান্ট পাই। এই বোলজম্যান কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে জুল কেলভিন টু দি পাওয়ার -1, এবং বোলজম্যান কনস্ট্যান্টের মান যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 1.32 ইন্টু 10 টু দি পাওয়ার -16 আর কেলভিন ইনভার্স। আর যদি সেটা এসআইতে হয় তাহলে 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার -23 জুল কেলভিন টু দি পাওয়ার -1। আমাদের নেক্সট যে মাইক্রোস্কোপিক ভিউ রয়েছে সেই মাইক্রোস্কোপিক ভিউতে এই ভ্যালু আমাদের খুব দরকার পড়ে। তাহলে বোলজম্যান কনস্ট্যান্ট হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক বাই অ্যাভোগাড্রো নাম্বার।